নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একখানি টান টান মর্মন্তুদ কাহিনী। গল্পের নাম বিষ। শুনতে থাকুন আজকের গল্প বিষ। অফিসে দেরি হয়ে গেছে। অজয় ঘড়ির দিকে চেয়ে চমকে উঠল। মার্চেন্ট অফিস, বড় সাহেব বদমেজাজি। দেরি হলে হয়রানির অন্ত থাকে না। আর 5 বছর অজয় চাকরি করছে, হিসেব করলে দেখা যাবে যে নিয়মিত সময় অজয় অফিসে হাজির হয়েছে অর্ধেকেরও কম দিন। কিন্তু অজয় ভাবলে, কপাল জোর, তাই চাকরি তার টিকে আছে। নইলে শোভাকে নিয়ে পথে দাঁড়াতে হতো। পথে তো তাকে দাঁড়াতে হতো। শোভা নামটা মনে পড়তেই অজয় নিঃশব্দে হেসে উঠল। শোভাই বটে। অজয় সম্পূর্ণ 1 গ্লাস জল এক চুমুকে শেষ করলে। হাতে জল দিতে দিতে আবার ভাবল, শোভাই বটে। ঠিক এলো ভাত রেঁধে চলে যায়। যাবার আগে অজয়ের জন্যে 1 কিলি পানও সেজে রেখে যায়। পানটা মুখে পুরে অজয় জুতোর ফিতে বাঁধতে লাগলো। কাল রাত্রে অজয়ের ঘুম হয়নি। আর 4 বছর ধরে ভালো করে কোনো দিন ঘুমোতে পেরেছে এ কথা অজয়ের মনে পড়ল না। সারা রাত শোভার যন্ত্রণাকাতর গোঙানি অজয়কে একদণ্ডের বিশ্রাম দেয়নি। বাড়ির বাইরে গেলেই অজয় যেন ভালো থাকে। অফিসের ফাইলের খাতায় যেন অজয় মুক্তি খোঁজে। আত্মীয় স্বজন বান্ধবহীন অবস্থায় অজয় তৃপ্তি চেয়েছিল বিবাহিত জীবনে। একটি প্রীতিময়ী বালিকা হবে তার গৃহলক্ষ্মী, তার সহধর্মিনী। যত্নে, সেবায়, প্রেমে, আত্মদানে যে তার জীবনকে রসায়িত করে তুলবে। আর বেশি করে চেয়েছিল তৃপ্তি, পরিমিত আকাঙ্ক্ষায় যে করবে স্বস্তি বাচন। যার কল্যাণ স্পর্শে তার স্বল্প পরিসর জীবন হবে কৃতার্থ। যার ইত্যাদি ইত্যাদি। অজয় কল্পনা করেছিল অনেক। ঘরের ভেতর ময়লা কাপড়টা কুচিয়ে রেখে অজয় পরিপাটি হয়ে দাঁড়ালো। 4 বছর ধরে অফিস যাবার সময় অজয় যেমন করে শোভার কাছে বিদায় নেয়, আজও তেমনই করে নিতে গেল। স্নেহার্দ্র স্বরে বলল, তাহলে? অজয়ের কথা শেষ হবার পূর্বেই শোভা বলে, এসো। আজ কিন্তু ব্যতিক্রম ঘটল। শোভার গলায় এত শক্তি কোথায় ছিল কে জানে। অজয়ের মনে হলো সে যেন চিৎকার করছে। কাল কত রাত করে এলে জানো, আমার ভারী ভয় করছিল। আজ একটু সকাল সকাল। শোভার স্বর মিনতিবাচক, কিন্তু অজয়ের মনে হলো এ সুরে যেন অক্ষমের বিদ্রোহের সুর। অজয় বললে, সাত করে কি আর বাড়ি আসি না? অফিসের কাজ তো আর বউয়ের অসুখ শুনবে না। শোভা শুনলে, মৃদু স্বরে শুধু বললে, না, তাই কি বলেছি আমি? হঠাৎ আবার ঘড়ির দিকে চাইতেই অজয় লাফিয়ে উঠল। আর দাঁড়ালো না। ঘরের চারিদিক দেখে নিয়ে অজয় বেরিয়ে আসছিল। হঠাৎ আলমারির ভেতরে ছোট্ট লাল ওষুধের শিশিটা যেন অকস্মাৎ উজ্জ্বল হয়ে উঠল। অজয় শোভার দিকে মুখ ফেরালো। নিরাভরণ কঠিন জীবন, শুধু কঙ্কাল। 4 বছরের রোগশয্যা আজ রোগিণীকে মুখ বেদান করে ব্যঙ্গ করছে। অজয়ের অফুরন্ত যৌবন, অজয়ের দৃষ্টির সামনে সবুজ স্বপ্ন আর লাল কামনা। বাঁচবার দুর্দম স্পৃহা অজয়ের শিরায় শিরায় সঞ্চারিত হয়ে গেল। নিরুপদ্রব জীবনে এ কি অনাবশ্যক অশান্তি?
অজয়ের দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছে হলো। সোজা হয়ে দাঁড়াবে, দৃঢ় কণ্ঠে সে ঘোষণা করবে যে সেও সচল, সেও সুখী, সেও মানুষ। বিবাহ করে সে বিলম্বিত হতে আসেনি। যা বাহুল্য কিংবা যা অনাবশ্যক সে সর্বান্তঃকরণে ত্যাগ করবে। না, তার কর্তব্যবোধ নেই। স্নেহলেশীন আত্মসুখ সর্বস্ব যুবক সে। বিবাহ করেছে বলে সে পাগল নয়। সে স্বার্থপর, আত্মপরায়ণ, বাস্তুতান্ত্রিক। আইনানুযায়ী সে নিজের সুখপথের বিঘ্নকে অপসারণ করবে। অজয় নির্নিমেষ চোখে শিশির ভেতরের লাল রঙের তরল পদার্থটাকে লক্ষ্য করলে। চোখের পলকে ঘর, বাড়ি, দেওয়াল, চেয়ার, টেবিল, আকাশ, পৃথিবী সমস্ত রূপান্তরিত হয়ে গেল। অজয়ের মনে হলো তার অতৃপ্ত কামনা আজ সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে গেছে। অজয় চোখ বুজলে। শোভা এবার কথা বললে, না, অফিস তোমাকে কামাই করতে হবে না, আজকে ভালোই তো আছি। আজ অজয়ের কি হলো কে জানে। চাকরি যদি যায় তাতেও তার আফসোস করবার কিছু থাকবে না। চাকরি হয়তো আবার আসবে, কিন্তু এই মুহূর্ত। মৃদু সহানুভূতিতে ভরিয়ে দিয়ে অজয় বললে, তোমার তো মাথা ধরেছিল বলছিলে না? শোভা যেন অনেক দিন পরে কৃতার্থ হয়ে উঠল। আর সবই তো গেছে, এই মাথা ধরাই এখনো রয়েছে কেবল। অজয় শিশির ওপর পয়জন লেখা লেবেলটা নখের আঁচড়ে তুলে ফেললে। শোভা বলে উঠল, ওগো দেখো, এইদিকে চেয়ে দেখো, এই হাতটা একটু মোটা হয়েছে না? ও বাড়ির বুলির মা কি বলছিল জানো? অজয় সমস্ত শক্তি দিয়ে মনে মনে বললে, আমার কোনো অপরাধ নেই ঈশ্বর, আমি নিষ্পাপ, আমার কোনো অপরাধ নেই, আমি শুধু নিজের মুক্তির পথ পরিষ্কার করছি, আমাকে মার্জনা করো। শোভা আনন্দে গলে গেছে, বলে, আর দেখো, অনেকদিন পরে সেন বৌদি এসেছিল, তা দেখো নতুন এক সেট বুঝি গয়না করেছে, তাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে। ও মা, অফিস যাবে না আজ? কটা বাজলো হুঁশ নেই? তাই তো, অজয়ের যেন এতক্ষণে হুঁশ হলো। এই নাও, বাড়িতেই তো রয়েছে মাথা ধরবার ওষুধ, আমার অসুখের সময় আনা হয়েছিল, মনে পড়ল তাই। তা ঘন্টাখানেক পরেই খেয়ে নিও, সবটাই খেও, কতটুকুই বা। আজ রাত্রিরেই তাহলে ঘুমের জন্য আর রইল এখানে, আমি আসি, কি বলো? শোভা যাতে হাত বাড়িয়ে নিতে পারে তাই মাথার কাছেই অজয় শিশিটা রেখে দিয়েছে। রাস্তায় বেরিয়ে অজয় যন্ত্রচালিতের মতো ছুটে চলতে চায়। মনে হয় পেছনে কার আর্তনাদ শোনা যাবে। অজয় চারিদিকে চাইলে, রাস্তার লোক তার মুখ দেখে কি টের পেল? 4 বছরের সমস্ত যন্ত্রণার আজ পূর্ণচ্ছেদ। অজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নিশ্চয়। শোভার উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। সমস্ত দিনরাত্রির পরিবর্তনের মাঝে মূর্তিমতী অব্যয়ের মতো শোভার সেই একঘেয়ে দিনাতিপাত। 4টি বৎসরের ক্লান্তিতে অজয়ের 30টি বৎসরের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অজয় তড়িৎ ক্ষিপ্রতায় বাসে লাফিয়ে উঠল। শোভার মৃত্যুকাতর আর্তনাদ যদি এখান থেকে শুনতে পাওয়া যায়, যদি যদি আর ঘণ্টাখানে, তারপর অসহ্য মাথা ধরার উপশম হবে সেই ওষুধে। তরল পদার্থটি কণ্ঠে ঢালতেই সমস্ত শরীর হয়তো রিরি করে উঠবে। তারপর সে কি যন্ত্রণা! শোভার চিৎকারে প্রতিবেশিনীদের উৎকণ্ঠা, তারপর হয়তো কঠিন শীতল নিষ্পন্দ মৃত্যু।
শোভা হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে দেখতে চাইবে। বাড়ির ঝি তখন সন্ত্রস্ত হয়ে পাগলের মতো হয়ে গিয়েছে। কে তাকে খবর দেবে? দয়া করে যদি কোনো প্রতিবেশী তাকে অফিসে ফোন করে। শোভার মৃত্যু কাতর মুখখানা ভাবতে অজয়ের মুখখানাও ফ্যাকাশে হয়ে ওঠে। অজয়ের মনে হলো শোভার ঘরে দাঁড়িয়ে সেই দৃশ্য সে দেখছে। বিষের জ্বালায় গলা তার নীল হয়ে এসেছে, কথা বন্ধ হলো, ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। ইঙ্গিতে বুঝিয়ে দিলে, জল দাও গো, জল দাও। কান্নায় বাতাস ভারী হলো, যেন তার প্রেতাত্মা আজ অজয়ের পিছু নিয়েছে। জল দাও গো, জল দাও, জল দাও গো, জল দাও। বিষের জ্বালায় তার পাকস্থলী পুড়ে গেল। তার কান্নার শব্দে শহরের শব্দ থেমে গেল। সে কাঁদছে। অজয়ের মনে হলো সেই কান্না তার সারা জীবনে আর শেষ হবে না। বাস কন্ডাক্টর টিকিট চাইলে। অজয় পকেট থেকে পয়সা বের করে বললে, 20। 20 বলেই অজয় সামলে নিয়েছে। না না, ডালহৌসি একটু। কি অভাবনীয় কাণ্ড! আশেপাশে কয়েকজন লোক তার দিকে চাইলে। বিষের কথায় আর একদিনের একটা ঘটনা অজয়ের মনে পড়ল। সকালবেলা অজয় খবরের কাগজ পড়ছে। হঠাৎ একটা বিষ খেয়ে আত্মহত্যার বিবরণে অজয় আকৃষ্ট হল। প্রেমের ব্যর্থতায় 2 তরুণ তরুণীর আত্মহত্যা। কিন্তু শোভাকে খবরটা দিতেই শোভা শিউরে উঠেছিল। বলেছিল, সত্যি কি করে যে বিষ খায় কে জানে, শুনলেই তো বুক কেঁপে ওঠে। বাঁচতে শোভার বড় স্বাদ, বড় স্বাদ সংসার করবার, বড় স্বাদ স্বামী সেবা করবার। কিন্তু বিয়ের পর থেকে সেই যে শয্যা গ্রহণ করেছে, মৃত্যু না হলে হয়তো আর সেই শয্যা ত্যাগ করবে না। এই 4টি বছর প্রতিদিন অফিস থেকে বেরোবার পথে অজয় প্রার্থনা করেছে যেন বাড়ি ফিরে সেই দৃশ্য না দেখে, যেন দেখে সুস্থ হয়েছে শোভা। শয্যা থেকে উঠে বসে শোভা যেন তাকে অভ্যর্থনা করে। প্রতিদিনকার স্বপ্ন প্রতিদিন ভেঙে গেছে। অজয়ের কি দোষ? তার যৌবনের 4টি বছর অপচয় করবার কি অধিকার ছিল শোভার? তাকে ঋণ জালে জড়িত করে পলে পলে মৃত্যুর সম্মুখীন হওয়াতে কি তার লাভ? একটা দিন নয়, 2টো দিন নয়, 4টি বছরের মৃদুমন্থর পদক্ষেপ অজয়ের যৌবনকে নিঃশেষিত করে চলে গেছে। অজয়ের সেই ইতিহাস বড় মর্মন্তুদ। কি রোগ কে জানে? ওষুধের ডাক্তারে একশেষ হয়ে গেছে। জ্বর হয়, কিছুদিন থাকে, আবার কিছুদিন থাকে না। কিন্তু দিনের পর দিন শরীরকে সম্পূর্ণ শক্তিহীন করে দিয়ে চলে যায়। একদিন অজয়ের আশা ছিল শোভা ভালো হবে, ভালো হয়ে সংসার করবে, আর 5টা গৃহের মতো তার গৃহ আনন্দমুখর হয়ে উঠবে। কিন্তু ভালো হবার আশা আর নেই। অজয় সেই বিষয়ে সম্পূর্ণ নিরাশাবাদী। অফিসে নিজের চেয়ারে বসে অজয়ের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। যা হয় হবে। ফাইলের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলে। ছেলেবেলার একটা কাহিনী অজয়ের মনে পড়ল। পড়ার ঘরে টিপি টিপি পায়েতে এসে তাকে প্রায় চমকে দিত। সে হচ্ছে খুকি, ডাকনাম তার খুকি, পাশের বাড়ির মেয়ে। তখন পরীক্ষা, মনোযোগ দিয়ে অজয় পড়ছে। একবার পিছন ফিরে দেখলে খুকি এসেছে, ছোট কাবলি বেড়ালটা কোলে করে। খেলবার উদ্দেশ্য নিয়ে খুকি এসেছিল, কিন্তু অজয় তাকে প্রশ্রয় দিলে না। যেমন পড়ছিল তেমনই পড়তে লাগলো। খানিক পরে ফিরে দেখলে খুকি চলে গেছে। দেওয়ালের উপর খড়ি দিয়ে লিখে রেখে গেছে, ছোটদাকে আমার ভারী ভয় করে। অজয় খুব একচোট হেসেছিল। পরের দিন কলেজ থেকে ফেরবার পরে অজয় খুকির কাবলি বেড়ালের জন্য
একটি ঘুঙুর লাগানো বকলেশিন এনেছে। খুকিকে দিতে আনন্দে সে নেচে উঠেছে। রাত্রে শুতে যাবার সময় অজয় দেখলে দেয়ালে সেই জায়গায় কি আবার লিখে গেছে, ছোটদাকে আমার ভারী ভালো লাগে। তারপর সেই খুকি বড় হলো, বিয়ে সম্বন্ধ হচ্ছে। লোকজন হয়তো খুকিকে দেখতে এসেছে। হঠাৎ খুকিকে কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি হলো বিস্তর, কোথাও নেই। শেষে দেখা গেল অজয়ের বিছানায় লেপ চাপা দিয়ে শুয়ে আছে। লেপটা তুলতেই কি কান্না মেয়ের। বিয়ের আগের দিন অজয় খুকিকে কি একটা কথা বলতে গিয়েছিল, কিন্তু খুকি মুখ গোঁচ করে সেখান থেকে চলে গিয়েছিল। তারপর বিয়ের পরে একদিন হঠাৎ টেলিফোনের ঘন্টা বেজে উঠল পাশের ঘরে। হয়তো অজয়কে ডাকছে। এতক্ষণে তাহলে ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে। অজয় চেয়ার ছেড়ে উঠতে গেল। যন্ত্রণায় ওদিকে এতক্ষণে শোভা চিৎকার করছে। এত দূর থেকেও যেন অজয় সে চিৎকার শুনতে পেল, কিন্তু না, তাকে কেউ ডাকছে না। অজয় নিশ্চিন্ত হয়ে চেয়ারে বসল। অজয়ের পাশের চেয়ারে বসে ভবতোষ, ছোটখাটো বেঁটে কম বয়সী ছেলে ভবতোষ। অজয় তার দিকে চাইলে, হাতে কলম, সামনে ফাইল খোলা, কিন্তু চোখ তার উদাস। অজয় নিজের কাজে মনোনিবেশ করলে। কিছুক্ষণ পরে আবার ফিরে চাইল। ভবতোষ তেমনই উদাস। ঘোষ। অজয় এবার ফিরে চাইলে। ভবতোষ ডাকছে, ভাবছি ছুটি নেব হে, কালকে নিয়েছি, আজকে নিলে বড়বাবু খেপে যাবে না তো? অজয় ঘনিষ্ঠ হয়ে বসলে। কি ব্যাপার বলো তো হে? ভবতোষ নিজের চেয়ার ছেড়ে উঠে এলো। চলো না একটু ওদিকে, ভারী বিপদে পড়েছি। গলা জড়িয়ে এলো ভবতোষের। হলের এক কোণে নিরিবিলিতে বসে ভবতোষের কি যে হলো, সে প্রায় কেঁদে ফেললে। সুলতা বোধহয় আর টিকবে না ভাই, কাল তো শেষ চেষ্টা করে দেখেছি। ডাক্তার বলে আশা আছে বটে, কিন্তু আবল তাবল অনেক কিছুই বললে ভবতোষ। অজয় ভাবতে লাগলো, সুলতা কেন মরবে? সুলতা বাঁচুক। শোভার অবশিষ্ট আয়ু দিয়েও যদি সুলতাকে বাঁচানো যেত। যে অনাবশ্যক তার জন্য বিধাতার এত দরদ। সুলতার জীবন ভবতোষের পক্ষে অনিবার্য। সুলতা ভবতোষের জীবনে তৃপ্তি দেবে, শান্তি দেবে। আর শোভা? অজয় আবার চেয়ারে এসে বসল। অফিসে কোলাহল, বাইরের রাস্তায় ট্রাম বাসের শব্দ অজয়ের মস্তিষ্কের তন্ত্রীতে আঘাত করতে লাগলো। হঠাৎ তার মনে হলো চারিদিকে অন্ধকার করে এসেছে। এত শিগগির সন্ধ্যা এলো। ডালহৌসির কর্মব্যস্ত আবহাওয়ায় যেন মন্থরতা নেমে এসেছে। অজয় উঠল। সেই বাড়ি, শহরতলির ছোট্ট ভাঙা বাড়ি। বাড়ির দেওয়ালে আবরু নেই। রাস্তায় গ্যাস জ্বেলে দিয়েছে। পাড়ার ছেলেরা এখন যে যার বাড়ি ফিরে গেছে। অফিস ফেরত কেরানির দল দ্রুত পদে বাড়ি ফিরে চলেছে। অজয় যেন ঘুমন্ত দেহ নিয়ে হেঁটে চলেছে। বাড়ির দরজা খোলা। স্যাঁতস্যাঁতে কলতলার কাছে অন্ধকার ঘন হয়ে এসেছে। অজয় কান পেতে রইল। হঠাৎ দুমদুম করে কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। শোভা না? অজয় চমকে উঠল। সুন্দর স্বাস্থ্য, চুল বেঁধে, সিঁদুর পরে, শাড়ি বদলে। এ যেন আর কেউ। 4 বছরের রোগশয্যা শায়িতা শোভা এ তো নয়। বিবাহের আগে অজয়ের কল্পিতা মানসী। অজয় 2 চোখে আঙুল দিয়ে ভালো করে মুছলে। ভুল তার হয়নি, ভুল হবার কথা নয়। অজয়কে শোভা দেখতে পায়নি। অজয় ডাকলে, শোভা?
তাড়াতাড়ি ঘুমটা দিয়ে শোভা বিস্ময়ে আনন্দে ফেটে পড়ল। মা, তুমি কখন এলে? জানো, ও বাড়ির পিসিমা কি এক ওষুধ দিয়েছিল, টোটকা ওষুধ, তাই খেয়েই। অজয় নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল। সেই ছোটবেলাকার খুকি, সেই ভবতোষের মুমূর্ষু সুলতা, আত্মীয়া, সকলের উপর যেন আজ বাহাদুরি নিতে পারে তার শোভা। শোভা বলে উঠল, মা, দাঁড়িয়ে রইল দেখো, কি হলো তোমার? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, কি করলে বিশ্বাস হবে বলো তো? বিশ্বাস? বিশ্বাস আগে হতো, এখন আর হয় না। অজয়ের কৈশোর যৌবনের সমস্ত স্বপ্ন একে একে যখন ভেঙে চুরমার হয়ে গেছে, তখন বিশ্বাস কিসে হবে? জীবনে শান্তি নেই, চোখে ঔজ্জ্বল্য নেই, ঋণের দায়ে অজয়ের স্বাস্থ্য আজ ক্ষয়িষ্ণু। বাস্তবকে স্বপ্ন বলে তার ভুল হবে বই কি? ও কি, ছাড়ো ছাড়ো। অজয়কে জড়িয়ে ধরে মুখের কাছে শোভা তার ঠোঁট এনেছিল। হয়েছে হয়েছে গো, বিশ্বাস হয়েছে। সেই স্যাঁতস্যাঁতে কলতলায় দাঁড়িয়ে অজয় ভাবলে, হোক স্বপ্ন, তবু তো দোদণ্ডের শান্তি। শোভা সুস্থ হয়েছে তা কল্পনা করেও আনন্দ। শোভা সুন্দরী, শোভা যুবতী, এ চিন্তা সুখপ্রদ। শোভা সুস্থ হয়ে তার সংসার করছে, তার সহধর্মিণী হয়ে। হঠাৎ কে যে তার কাঁধে হাত রাখলে। আরে ঘোষ যে, এদিকে কোথায়? তাদের অফিসের ননীলাল। অজয় মর্তজগতে ফিরে এলো। এ কোথায় এসেছে সে? রাত হয়েছে। কলেজ স্ট্রিট? কোথায় ডালহৌসি থেকে এত দূর এসেছে হেঁটে? এতক্ষণ বুঝি স্বপ্ন দেখেছে। কখন অফিসে ছুটি হয়েছে তাও মনে নেই। ননীলাল বললে, বাড়ি তো কালীঘাটে, এদিকে যে? এই এই ভাই, কাজ ছিল একটি। তুমি? ননীলাল পাশের দোকানে শোকেস দেখিয়ে বললে, কাপড়টা পছন্দ হয়? কাপড়? কাপড় কোথায়? ও তো শাড়ি। ওই হলো, বিয়ে করে এসব নিজের শখ আর নেই, এখন কেবল শাড়ির ভালো ভালো পাড় খুঁজে বেড়াই। কার জন্যে? ননীলাল হো করে হেসে উঠল। তোমাকে নিয়ে আর? প্রথম পক্ষ যাবার পর এবার ভাই একেবারে যাকে বলে মানে। ননীলাল কি বলবে ভেবে পেল না। ননীলালের হাত থেকে কোনো রকমে ছাড়া পেয়ে অজয় বাড়ি যাবার জন্য ট্রামে উঠল। জনতাবহুল ট্রাম। অজয় এক্ষণে জায়গা করে নিলে। এরা সবাই সুখী, এরা ননীলালের দল। অজয়ের মনে হলো, বাড়িতে এতক্ষণে হইচই পড়ে গেছে নিশ্চয়ই। প্রতিবেশীদের ভিড়ে তার বাড়ি কলমুখর। হয়তো ডাক্তারকেও খবর দেওয়া হয়েছে। অজয়ের মাথার ভিতরে চিন্তাগুলো পোকার মতো কিলবিল করছে। কি হবে তাহলে? কি হবে তারপর? তারপরেই মনে হলো, যদি কেউ জানতে পারে, যদি শোভা কাউকে বলে গিয়ে থাকে। অজয়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শিরশির করে উঠল। পরপর অনেকগুলো ভয়াবহ দৃশ্য কল্পনা করে অজয় ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। মানুষ এক মুহূর্তেই মরে? না, মরবার আগে মৃত্যু যন্ত্রণা। সেই যন্ত্রণায় কাতর হয়ে ঘরের ভিতরে যখন সে ছটফট করে, তখন এক ফোঁটা জল খেতে চাইবে হয়তো। খানিক পরেই মুখ দিয়ে বেরোবে ফেনা, সাদা সাদা থুতুর ফেনা। চোখ হবে দৃষ্টিহীন, হাতটা এলিয়ে পড়বে ঝুলে। কয়েকবার অল্প জ্ঞান হবে, একটু চাইবে চোখ তুলে। তারপর আর জ্ঞান হবে না, আর চোখ তুলে চাইবে না। নিস্পন্দ, নিথর, স্থির।
সেই মুমূর্ষু শোভাকে কল্পনা করতেই নিজের নিষ্ঠুরতায় অজয় নিজেই চমকে উঠল। আচ্ছা, এমনও তো হতে পারে সেটা খায়নি শোভা। যদি না খেয়ে থাকে তবেই যেন ভালো হয়, তবেই যেন অজয় স্বস্তি পায়। কিন্তু এখনো তো সময় আছে, বাড়ি পৌঁছতে অজয়ের প্রায় 1 ঘন্টা। এর মধ্যে যদি... অজয় সেই দণ্ডের ট্রাম থেকে নেমে পড়ল। তারপর কি যে হলো, হাত বাড়িয়ে একটা ট্যাক্সিকে ডাকলে। ট্যাক্সি যখন ছুটছে তখন অজয়ের মনে হলো, কেন আরো জোরে যাওয়া যায় না? অজয় একান্ত মনে প্রার্থনা করে বিষ যেন শোভা না খায়, চিররুগ্ন হোক, স্বাস্থ্যহীনা হোক, তার জীবন বিড়ম্বনা। তবু তো স্ত্রী। তার উপর অজয়ের এই অহেতুক মায়া অকস্মাৎ কেন যে হলো কে জানে। মনে হলো যদি সমস্ত পৃথিবীর পরিবর্তেও তাকে বাঁচানো যেত, যদি তার নিজের জীবনের বিনিময়েও তাকে বাঁচানো যেত। শোভা তাকে 4 বছরের মধ্যে 1 দণ্ডের জন্য কোনোদিন শান্তি দেয়নি। সে কি করবে? কি করবে শোভা? শোভা কি তাকে কম ভালোবাসে? তার অফিস যাওয়ার পর সারা পৃথিবীতে যদি কেউ উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করে থাকে, তবে সে তো ওই শোভা। শোভার বড় স্বাদ বাঁচবার, বড় স্বাদ সংসার করবার, বড় স্বাদ স্বামী সেবা করবার। শোভা সেই কথাটা অজয়ের মনে বিদ্যুতের মতো চমকে উঠল। কি করে যে লোকে বিষ খায়, শুনলে আমার বুক কেঁপে ওঠে। কিন্তু হু হু করে ট্যাক্সি ছুটছে। অজয়ের পৃথিবীতে এখন ভীষণ ঝড়। সেই ঝড়ে আকাশ, বাতাস, চৌরঙ্গি, এসপ্ল্যানেড সব ভূমিসাৎ হয়ে গেল। অজয় ভাবছে, শহরতলির এক বাড়িতে একটি প্রাণী যে মুমূর্ষু, সে খবর এরা রাখে না। যে খুনি, সে যে শহরের বুকের উপর দিয়ে ট্যাক্সি চড়ে চলেছে, সেই খবর এরা কেউ জানে না। ট্যাক্সি গলির ভিতরে ঢুকল। বাড়ির সামনে যে ভিড়ের আশঙ্কা করা গিয়েছিল তার নেই। তবে হয়তো এখনো সবাই খবর পায়নি। অজয় ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিল। আশ্চর্য হলো অজয় এই দেখে যে সদর দরজা বন্ধ। তবে কি ডাক্তারকে ডাকা হয়নি? বাড়িতে যেটা আছে সেও কি টের পায়নি নাকি? অজয় সদর দরজায় ধাক্কা দিলে দরজা খুলে দিল ঝি। ঝির মুখ দেখে অজয় বোঝবার চেষ্টা করলে শোভা কেমন আছে। অন্ধকারে ভালো করে তার মুখ দেখা যায় না। জিজ্ঞেস করলে, তোর মা কেমন আছে? ঝি বললে, তেমনি ধারাই আছেন যেমন রোজগার। অজয় বিস্মিত হয়ে গেল। ভালো আছে? ভালো আছে? যেন ভালোই থাকে, যেন ভালোই থাকে সে। সিঁড়ি দিয়ে দুমদাম করে গিয়ে উপরে উঠল অজয়। ঘরের আলো এসে পড়েছে বারান্দায়। না, নিঃশব্দ ঘর। ঘরে ঢুকে কি দেখবে কে জানে। ভেতর থেকে শোভা যেন কার পায়ের শব্দ শুনতে পেয়েছিল। বললে, কে? অজয় ঘরে ঢুকল। লাল তরল পদার্থ ভরা শিশিটা সেখানে নেই। সেটা কোথায় গেল? সেটা কে সরালে? যেই সরাক, সে আজ অজয়ের পরম উপকার করেছে। তুমি? শোভা দুর্বল হাতে মাথার ঘোমটা দেবার চেষ্টা করলে। কেমন আছো? অজয় জিজ্ঞেস করলে। আজ তুমি শিগগির এসেছো কিন্তু। হ্যাঁ গো, অফিস থেকে পালিয়ে এলে বুঝি? দেখো তো আমার জন্য তোমার কত কষ্ট। গলা ভারী হয়ে এলো শোভার। বললে, গো শোনো, ভুল করে তুমি মাথা ধরবার কি ওষুধ দিয়ে গিয়েছিলে। ভাগ্যিস কমলদার বউ এসেছিল। বললে,
এই যে টিনচার আয়োডিন। আমি বললাম, মানুষটার কি আর মাথা ঠিক আছে? কি ওষুধ দিতে কি দিয়ে গেছে, তা ভাগ্যিস খাইনি। তারপর গলা আরো ভারী হয়ে এলো। আমার জন্যে তোমার যদি দুদণ্ডে শান্তি থাকে, তোমার শরীর যে 3 দিন কি হচ্ছে সে আমার যেমন মরণও হয় না। তারপর সত্যি শোভা কেঁদে ফেলল। সেই চিরাচরিত কান্না, উফ, অসহ্য। সেই রুগ্না স্ত্রী, ঘরে সেই 4 বছরের স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সেই অজয়ের মন তিক্ত বিরক্ত হয়ে উঠল। ঋণের দায়ে তাকে আবার জড়াতে হবে, আবার চলবে একঘেয়ে প্রাত্যহিকতার পুনরাবৃত্তি, আবার ওষুধের ডাক্তারে একশেষ হওয়া, আবার একঘেয়ে ক্লান্তিকর দিনাতিপাত। অজয়ের মন বিষাক্ত হয়ে উঠল। শান্তি কি তার জীবনে কোনো দিন আসতে নেই? কেন? কে কমলদার বউ? কি তার আসবার প্রয়োজন ছিল? কেন সে বললে ওটা টিনচার আয়োডিন? কি শত্রুতা করেছিল তার অজয়? না, শোভা মরলেই ভালো হতো, মঙ্গল হতো। অজয় একান্তভাবে প্রার্থনা করলে, হে ঈশ্বর, মৃত্যু কি নেই শোভার? ওকে মৃত্যু দাও, মৃত্যু দাও ওকে। আমি ওর শুভাকাঙ্ক্ষী, আমি ওর প্রকৃত মঙ্গলকামী। ওকে মুক্তি দাও তুমি। আমার চ্যানেলে যারা আমার পুরো গল্পপাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্প? বেশ, আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের মতামত আমার সাথে বিনিময় করুন। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়। শুভরাত্রি।